আমাকে নিয়ে কবে পালিয়ে যাবে ইমন? আর একটু অপেক্ষা করে নিন মিনু। হায়াত যেন পাথর হয়ে গেল। এরা কি বলছে এসব? মিনহাসা কেনই বা পালিয়ে যাওয়ার কথা বলছে? হায়াত আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলো না, জোরে এক ধমক স্বরে বলল। কি হচ্ছে এখানে? মিনহাসা যেন পরক্ষণেই আটকে উঠল। দুজনেই ভয়ে দুই দিকে সরে আসলো। হায়াতের দিকে একটু এগিয়ে গিয়ে বলল, বিশ্বাস করো ভাবি, আমরা তো জাস্ট। ব্যাস। মিনহাজা আর কিছু বলার আগেই বাম গালে সজোরে এক থাপ্পড় দিল হায়াত। হায়াত এভাবে মারবে তা কসমিন কালেও ভাবেনি মিনহাজা। রাগে দুঃখে ফুঁসতে ফুঁসতে বলল, তুমি আমাকে কোন সাহসে থাপ্পড় মারলে? এভাবে অভিভাবকগিরি দেখাতে এসেছ? ইমন এবার সামনে এগিয়ে আসলো। হায়াতের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, আমার মিনুকে মারলে কেন তুমি? তুমি কে ওর গায়ে হাত তোলার? আমি ওর ভাইয়ের স্ত্রী। ও যদি ভুল পথে হাঁটতে শুরু করে তাহলে অবশ্যই শাসন করব। আর আজ এই চরটা ওর প্রাপ্য ছিল। সেদিন তার মানে আমি ভুল দেখিনি। মিনহাজা, তুমি সত্যিই বাইরে এসেছিলে? লজ্জা করে না তোমার? একটা গাঞ্জাখোর ছেলের সাথে এসব করে বেড়াচ্ছ। হায়াতের হালকা শ্বাসকষ্ট হতে শুরু করলো। বড় করে একটা নিঃশ্বাস ফুঁকে আবারও বলল, আর জীবন নাকি ইমন তুমি সেই না যাকে প্রতিদিন রাস্তায় মাস্তানি করতে দেখি? আর কি বললে? আমার মিনুকে মারলে কেন? ও, তোমার মিনু কিভাবে হলো? তুমি তো কয়েক মাস আগেও দেখলাম অন্য একটা মেয়ের সাথে এবার মিনহাজা চিৎকার করে উঠল। রাগে গিরগির করতে করতে হায়াতের গাল চেপে ধরল। বেশ অনেকক্ষণ ধরেই তোমার ফাউল মার্কা কথা শুনে যাচ্ছি। মিনহাজা, ছাড়ো আমাকে। ব্যথা লাগছে। হায়াতের গাল বেয়ে পানি পড়লো। মিনহাজা মাটিতে একটু থুতু ফেললো। তুমি আমার ভালোবাসার মানুষকে নিয়ে কথা বলার আগে নিজের চরিত্র ঠিক করে নাও। ইমন পরিবেশ অন্যরকম হয়ে যাচ্ছে বলে অযথা একটা হাসি ঝুলিয়ে বলল, বেবি, আমি চলে যাচ্ছি। তুমি এই মেয়ের সাথে হিসাব নিকাশ করো কেমন? মিনহাসা মাথা নাড়ালো। হায়াত কপাল কুঁচকে মিনহাসার হাত ঝাড়া দিয়ে ফেলে দিল। মানে কি আমার চরিত্র? এসব কি বলছো তুমি? আর এটা কোন ধরনের ব্যবহার মিনহাজা? বাহ, আমারটা কোন ধরনের ব্যবহার তাই না? আর তুমি যে আমাকে চড় মারলে তার বেলায়? হায়াত এবার গর্জে ওঠে। আমার চরিত্র নিয়ে তুমি কথা বললে কোন সাহসে? তুমি এই পর্যন্ত কোনোদিন আমাকে খারাপ কাজ করতে দেখেছো? বাহ, খারাপ কাজ? অন্যের বাচ্চা পেটে নিয়ে ঘোরা, এটা কি খুব ভালো পবিত্র কাজ? হায়াতের যেন পরক্ষণেই মাথা ঘুরে গেল। মিনহাসা এসব কি বলছে? অন্যের বাচ্চা পেটে নিয়ে ঘোরা, এটার মানে কি? এটা তো আমার আর আমার আবিদ সন্তান। মিনহাজা, কথা স্পষ্ট করে বলো। অন্যের বাচ্চা মানে তুমি কি বোঝাতে চাইছো? থাক, রুমে যাও ভাবি, পুরনো কাশিন্দি খেটে লাভ নেই। না মিনহাজা, আমাকে সবটা খুলে তোমাকে বলতেই হবে। প্লিজ বলো, তোমার এই কথার মানে কি? মিনহাসা দাঁত কিরমির করে বলল, মানেটা খুব পরিষ্কার, এই বাচ্চা তোমার আর আদিব ভাইয়ার না। হায়াত অবাক হয়ে তাকালো মিনহাসার দিকে। রাগে গা দিয়ে যেন আগুনের ঝলকানি বের হচ্ছে। তবুও স্থির থেকে মিনহাসার সব কথা শুনতে লাগলো। আসলে এই বাচ্চার বাবা তো রাজ ভাইয়া। 7 মাস আগে ছোট ভাইয়া আর আরাবি ভাবির যখন বিয়ে হলো, সেদিন রাতে তুমি আর রাজ ভাইয়া এক রুমে ছিলে। যদিও তোমাকে নেশা করানো হয়েছিল আর তোমার কিছুই মনে নেই, তবে বাচ্চাটা কিন্তু রাজ ভাইয়ারই। শুনতে খারাপ লাগলেও তুমি একজন নষ্ট মহিলা, আর তোমার পেটের অন্যের সন্তান বড় হচ্ছে। আমার ভাইয়ের মানুষ ভালো দেখে তোমাকে এখনো কিছুই বলেনি। হয়তো বাচ্চাটা হলেই তোমাকে বের করে দিবে। যাই হোক, কথাগুলো বলার আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তুমি বাধ্য করলে। আমার কথা তোমার বিশ্বাস নাই হতে পারে। এই নিউজটা দেখো,
এরপর মিনহাজা ইউটিউবে একটা নিউজ দেখালো, যা দেখে হায়াত পাথর হয়ে গেল। ঠাস করে মাটিতে বসে পড়ল। মিনহাজা বাঁকা হেসে বলল, খুব তো এসেছিলে আমার বিষয় নিয়ে নাক গলাতে। এখন দেখো দিন শেষে কার চরিত্র কেমন। হায়াতকে ফেলে রেখে মিনহাজা হনহন করে ভেতরে চলে গেল। আর হায়াত নিজেকে যেন বিশ্বাসই করতে পারছে না, কাপা কাপা হাতে পেটে আলতো করে চেপে ধরল। তার মানে সেদিন আমার আর ওনার মধ্যে কিছু হয়নি। রাজের সাথে আমি মানে, আর এই বাচ্চা আমার আর আদির না। আমি এত খারাপ, আমার সাথে এসব হলো আর আমি টের পেলাম না। আমি তো কলঙ্কিত হয়ে গিয়েছি। এই সন্তানগুলো আমাদের না, আমার আদি এই সন্তানের বাবা না। এই বলেই হায়াত ডুকরে কেঁদে ওঠে, বিড়বিড় করে বলতে লাগলো, এই সন্তানের বাবা আদি না, আমার আদি বাবা না বাচ্চাদের। এগুলো আমার গর্ভের অভিশাপ। আমি কলঙ্কিনী নারী। আমি পাপ করেছি। আমি নিজেকে হেফাজত করতে পারিনি। হায়াত এভাবেই কান্না করতে করতে বেঁচে গেল রাত 12:20। হায়াতের নাক দিয়ে রক্ত পড়তে লাগলো, মাথাটা প্রচুর ঘুরতে লাগলো। অনেক কষ্টে পেট ধরে উঠে দাঁড়ালো, বিড়বিড় করে ভেতরে প্রবেশ করে গেট লাগিয়ে দিল। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো। অন্যদিকে আদিবের হঠাৎ করে ঘুমের মধ্যে কেমন যেন হতে শুরু করলো। কাঁচতে কাঁচতে উঠে বসে পড়লো। কাছেই রাখা জগ থেকে এক গ্লাস পানি খেয়ে ওপাশে তাকাতেই আটকে উঠল। হায়াত পাশে নেই, আর দরজাও খোলা। 7-5 না ভেবে লাফিয়ে বিছানা থেকে উঠে গেল। রুমের লাইট অন করলো, না ওয়াশরুমেও নেই। আদিবের যেন মাথা কাজ করতে বন্ধ হয়ে গেল। দৌড়ে রুম থেকে বের হতেই দেখলো হায়াত কিছু একটা বলতে বলতে রুমের দিকে আসছে। আদিব যেন হাঁপ ছেড়ে বাঁচলো, লম্বা একটা নিঃশ্বাস ফুঁকে দরজার সামনে দাঁড়ালো। হায়াত সামনে আসতেই আদিব যেন পুনরায় আটকে উঠলো। হায়াতের নাক দিয়ে রক্ত বের হচ্ছে, চোখ মুখ লাল। আদিব তাড়াতাড়ি হায়াতকে ধরে নিল, আরেকটু হলেই হায়াত পড়ে যেত। হাত দিয়ে নাকের রক্ত মুছে দিয়ে ডিভানে বসিয়ে দিল, কিন্তু হায়াত তখনও মৃদু আওয়াজে কি যেন বলছে। কি হয়েছে লক্ষ্মী, আমাকে বলো, কোথায় গিয়েছিলে? নাক দিয়ে এত রক্ত পড়ছে কেন? হায়াতের এবার হুঁশ ফিরল, মনে মনে ভাবলো, এই কলঙ্ক নিয়ে আমি কেন আবিদের এত কাছে রয়েছি? আমাকে দূরে থাকতে হবে। আমি তো ওনার যোগ্য নই। আমি একজন খারাপ স্ত্রী। এই ভেবেই হায়াত আদিবের থেকে দূরে গেল। আদিব বুঝতে পারলো হয়তো হায়াতের ভালো লাগছে না। প্রেগনেন্সির সময় এমন মুড সুইং হয়। আদিব আলতো করে আরেকটু সরে বসলো। জান, ডাক্তার ডাকবো? হায়াতের চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়লো। ঠোঁট চেপে কান্না আটকিয়ে বলল, আমি ঘুমাবো। লাইট অফ করে দিন, কোনো কষ্ট হচ্ছে না আমার। আদিব আর কোনো কথা বলে লাইট অফ করে দিল। আর হায়াত বিছানায় শুয়ে পড়ল। মনে মনে ঠিক করলো কালকেই আরাবির মায়ের সাথে বেবি নষ্ট করে ফেলা নিয়ে কথা বলবে। সকাল 7টা। হায়াত সারা রাত ঘুমায়নি বললেই চলে। বিছানা থেকে উঠে পেটে হাত দিতেই মনে পড়লো এগুলো তার গর্ভের কলঙ্ক। তাচ্ছিল্যের এক হাসি ঝুলিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। আদিবাদ 6টার দিকেই রওনা হয়েছে অফিসের উদ্দেশ্যে। আমেরিকা থেকে একজন কোম্পানির মিটিংয়ে আসবে, সেই জন্যই তার আগে যাওয়া। এয়ারপোর্ট থেকে মিস্টার ইবি ডিয়ানকে রিসিভ করে সোজা অফিস যাবে। আরবি গুনগুন করতে করতে হায়াতের রুমে আসলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুল খোপা করতে লাগলো। ঠিক তখনই ওয়াশরুম থেকে বের হলো হায়াত। মুখ ভার করেই প্রশ্ন করলো, উনি অফিস গিয়েছেন কখন জানিস? হ্যাঁ, সকাল 6টায় গিয়েছে। কেন, তুই জানিস না? জানো। হায়াত স্মিত হেসে মনে মনে ভাবলো, আমাকে বলে যাবে কেন? আমি তো পাপ কাজ করেছি। মানুষ খারাপ বলবে, তাই বাচ্চাগুলো হওয়া অবধি উনি সহ প্রত্যেকে আমার সাথে নাটক করছে। আল্লাহ গো, আমাকে মুক্তি দাও। আমার যে আর সহ্য হচ্ছে না। এই জানু, জানু রে। আরবির ডাকে চমকে ওঠে হায়াত। মুচকি হাসি রেখা ফুটিয়ে বলল, আচ্ছা, আরু আন্টি তো আজকে আসবে, তাই না? আমি চাচ্ছিলাম আমার প্রেগন্যান্সির ব্যাপারে আন্টির সাথে একটু পার্সোনালি কথা বলতে। কখন আসবে আন্টি? আম্মু হয়তো সকাল সকালই আসবে, আবার চেম্বারে যেতে হবে তো। আচ্ছা, তোকে এত মনমরা লাগছে কেন হায়াত? কি হয়েছে? বেস্টুকে বলা যায় না বুঝি? হায়াত একটু মৃদু আওয়াজে বলল, না না না, আমার আবার কি হবে? আসলে পেটটা বড় হয়েছে তো, তাই একটু অস্বস্তি হচ্ছে। আরবি হায়াতকে আস্তে ধীরে ডিভানে বসিয়ে দিয়ে মুচকি হেসে বলল, তবে যাই বলিস জানু, তোকে না খুব সুন্দর লাগছে। মানে তোর চেহারা আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। কি সুন্দর গুলুমুলু হয়েছিস। হায়াত আগের মতোই মুখ ভার করে বসে আছে বলে আরু হায়াতের গালে চুমু দিয়ে বলল, তোর কি খুব খারাপ লাগছে আজ? তাহলে শুয়ে থাক, আমি আম্মু আসলেই তোর রুমে পাঠিয়ে দিব।
হায়াত কিছু না বলে রোবটের মতো ডিভানেই শুয়ে পড়ল। 8:25 একটু আগেই রচি খালা হায়াতের খাবার ওপরে দিয়ে গিয়েছে। হায়াত না খেয়ে ওভাবেই শুয়েছিল। হঠাৎ করে দরজা খোলার শব্দ পেয়ে হায়াত উঠে বসলো। মিসেস সোফিয়া মুচকি হেসে ভেতরে ঢুকতেই হায়াত তাড়াতাড়ি গিয়ে দরজা বন্ধ করে দিল। মিসেস সোফিয়া একটু চমকে উঠল হায়াতের কাণ্ড দেখে, তবুও কিছু বলল না। হায়াত তাড়াতাড়ি এসে মিসেস সোফিয়াকে ডিভানে বসিয়ে নিজেও বসলো। এরপর কান্নায় ভেঙে পড়লো। কি হয়েছে হায়াত, কান্না করছো কেন? আন্টিকে বলো। হায়াতের চোখ মুছে দিলেন তিনি। হায়াত পাশে রাখা গ্লাস থেকে ঢকঢক করে সবটা পানি খেয়ে ফেললো। বলল, আন্টি তুমি কি আমাকে এমন ঔষধ দিতে পারবে যেটা খেলেই বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে? হায়াতের কথায় মিসেস সোফিয়া আশ্চর্যের সপ্তম আকাশ থেকে পড়লেন যেন। হা হয়ে গেলেন হায়াতের কথায়। কি বলছো তুমি? এসব পাগল হয়েছো? 7 মাসে প্রেগনেন্ট অবস্থায় তুমি এমন কথা বলছো? তার মানে ওদেরকে আমি নষ্ট করতে পারবো না, ওরা জীবিত থাকবে? হায়াতের কথায় কেঁপে উঠে মিসেস আফসানা। হায়াতের মতো মেয়ের মুখে এসব কথা শুনবে তা কল্পনাও করতে পারেননি তিনি। ওয়েট, তোমার ফোনটা আমাকে দাও। এসব বেয়াদবি কথা আদিবকে জানাতে হবে। আদিবের নাম শুনতেই হায়াত একটু ভয় পেয়ে গেল। চোখ বন্ধ করে নিঃশ্বাস নিতে লাগলো। না না, আমি বাচ্চার ক্ষতি করবো না আন্টি, আপনি আবিদকে বলবেন না। মিসেস সোফিয়া হতবাক হয়ে দাঁড়িয়ে রইল হায়াতের দিকে। শোনো হায়াত, তোমার এই সময় অনেক অস্বস্তি হয় তা জানি, তবে এমন কথা আর মুখেও আনবে না, কেমন? নেক্সট টাইম আমি যেন আর না শুনি এসব। ভুলে যেও না তুমি ওদের মা। আমি আসি কেমন? সময় কম, চেম্বারে যেতে হবে। আমি ওদের মা? হ্যাঁ সেই তো, ওরা আমার গর্ভের কলঙ্ক, আমি আদির অযোগ্য। হায়াত অঝরে কান্না করছে। আজ 7 দিন হলো। আদিব কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না। কাছে গেলেই বলে চোখের সামনে থেকে সরুন। এই সময় ওকে বেশি জোরাজোরিও করা যাবে না। 7 মাসের প্রেগনেন্ট অবস্থায় ফ্লোরে বসে পাগলের মতো কান্না করছে পেট ধরে। আদিব অফিস থেকে কেবল আসলো। প্রতিদিনই বাড়িতে আসলেই হায়াতকে এভাবে কান্না করতে দেখে। বাড়ির সবাইকে জানালে তারা বলে এটা নাকি মুড সুইং। কান্না আসলে নাকি কান্না করতে দিতে হয়। এর জন্য আদিবও এতদিন কিছু বলেনি, কিন্তু আজ প্রায় 1 ঘন্টারও বেশি হবে আদিব অফিস থেকে এসে এভাবে দাঁড়িয়ে আছে দরজার সামনে। আর হায়াত, আল্লাহ আমি জঘন্য কাজ করেছি, আমাকে মাফ করে দাও, এসব আহাজারি করে কান্না করছে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ হায়াত জোরে জোরে ফ্লোরে মাথায় আঘাত করতে লাগলো। আদিব ছুটে এসে হায়াতকে থামালো। হায়াত হাঁপিয়ে গিয়ে আদিবের বুকে মাথা রেখে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আদিব হায়াতের মাথায় হাত বুলিয়ে বলল, কোথায় কষ্ট হচ্ছে, কোথায় ব্যথা করছে বলো জান, আমি ওষুধ নিয়ে আসি। হায়াত আবারও কান্না করে দিল। আর তার ব্যথা ঔষধে সারানো যায় না। আমি জানি না তোমার কি নিয়ে এত আহাজারি, তবে তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো, আমি তোমার জন্য দুনিয়ার সকল কষ্ট মুছে দিব। তুমি শুধু একবার বলো। হায়াত আদিবের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করবেন। আদিবের ভেতরটা কেমন যেন ছ্যাঁক করে উঠল। কিছু না বলে ছুটে গেল ওয়াশরুমে। এরপর অজু করে এসে নামাজ পড়তে বসে পড়ল। নামাজ শেষ করে হায়াতের সারা শরীরে দোয়া করে ফু দিল আদিব। হায়াত চুপচাপ আদিবের দিকে তাকিয়ে রইল। রাত 11:40। আরবি চিন্তিত মুখে আসিফের দিকে তাকালো। আসিফ, আপনার কি মনে হচ্ছে না হায়াত কিছুদিন ধরে অস্বাভাবিক ব্যবহার করছে? ল্যাপটপ সোফার উপর রেখে কফি হাতে নিল। হ্যাঁ হায়াত, একটু চুপচাপ থেকে এখন আগের তুলনায়। তুমি একটু জানার চেষ্টা করবে তো। আমাকে বললে তো, আমি কি কম চেষ্টা করেছি নাকি? আরবি আর কোনো কথা বাড়ালো না। হায়াতের চিন্তায় অভাবেই শুয়ে পড়ল। না জানি সামনে কি অপেক্ষা করছে। হায়াতের মতো চঞ্চল স্বভাবের মেয়েটার এমন চুপচাপ হয়ে যাওয়ার কথা ছিল না। দেখা যাক সামনে কি আছে। মা হওয়া পৃথিবীর সবচেয়ে বড় অলৌকিক ক্ষমতা। গর্ভবতী নারী তার শরীরে ভবিষ্যৎকে ধারণ করে। তার হাসি যেন নতুন জীবনের প্রথম সুর। একজন মা বুকের ভেতর বহন করেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধন, কারণ গর্ভবতী নারী শুধু একজন নারী নন, তিনি আগামী প্রজন্মের আলো। মায়ের গর্ভই হলো প্রথম বিদ্যালয়, প্রথম আশ্রয় আর জীবনের প্রথম নিরাপত্তা। দেখতে দেখতে কেটে গিয়েছে আরো 1টি মাস। 1 সপ্তাহের মাঝের যে কোনো দিন হায়াতের বেবির আগমন ঘটবে। চেষ্টা করেছে হায়াত, কিন্তু আদিব তাকে যেতে দেয়নি, এমনকি বাড়ির কেউই রাজি হয়নি। এদিকে মিনহাসা পালিয়ে গিয়েছে, 17 দিন হবে। বাড়ির সকলে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। কিছুদিন পর অচেনা নাম্বার থেকে মিস্টার রাকিব চৌধুরীর ফোনে মেসেজ আসে। আমাকে খুঁজে লাভ নেই বড় বাবা, আব্বু, তোমরা টেনশন করো না, আমি যেখানে আছি ভালো আছি। ব্যাস,
সকলের আর বুঝতে বাকি রইল না মিনহাজা নিজের ইচ্ছেতেই অন্য একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছে। সকলের মাঝে মিনহাজাকে নিয়ে রাগ অভিমান থাকলেও হায়াতের এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে আছে কখন তার ডেলিভারি হবে আর এই রাজের সন্তানগুলো থেকে মুক্তি পাবে সেই চিন্তায়। আজ রবিবার হায়াত ব্যালকনিতে বসে বসে আনমনে ফোন কল করছে। এমন সময় তার কাছে এলো আরাবি। আরাবিকে এক পলক দেখে পুনরায় ফোনের স্ক্রিনে তাকালো হায়াত। আরাবি কিছু না বলে হায়াতের পাশে বসলো। এ আর নতুন না, হায়াতের এমন ব্যবহার পুরো একটা মাস ধরে মেনে নিয়েছে বাড়ির সকলে। আরাবি মুচকি হেসে হায়াতের মাথায় হাত দিল। হায়ু পাখি, এত টেনশন করছিস কেন? দেখবি বেবিরা সম্পূর্ণ সুস্থভাবে দুনিয়ার আলো দেখবে। আরাবির কথায় হায়াত এক পলক তাকালো। হায়াত মনে মনে ভাবতে লাগলো, ওদের নিয়ে আবার চিন্তা? হাহ, ওগুলো তো আমার গর্ভের কলঙ্ক, ওদের নিয়ে আবার চিন্তা করতে যাব কেন? হায়াত আর কিছু না বলে ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। আরাবিয়া গুনগুন করতে করতে রুম থেকে বের হলো। 10 মিনিট পরই আদিব রুমে প্রবেশ করলো। আয়নার সামনে দাঁড়িয়ে শার্ট খুলতে লাগলো। এমন সময় হায়াত বের হলো। আদিব কিছু না বলেই ব্যালকনিতে গিয়ে দড়িতে শার্ট ছড়িয়ে দিল। রুমে এসে হায়াতের পাশে দাঁড়ালো। হায়াত মাথা নিচু করে ওড়নার এক পাশ আঙ্গুলে পেঁচাতে লাগলো। আদিব হায়াতের কাঁধে হাত রেখে মুচকি হেসে বলল, ওষুধ খেয়েছো? আদিব আর কিছু না বলে বিছানায় শুয়ে পড়লো। হায়াত ডিভানে বসে মুভি দেখতে লাগলো। হঠাৎ করেই পেটে কেমন যেন চাপ অনুভব করলো। চোখ বন্ধ করে পেটে হাত দিতেই খানিকটা আটকে উঠলো। বেবিরা নড়াচড়া করছে না। দাঁতে দাঁত চেপে আদিবকে জোরে এক চিৎকার দিয়ে ডেকে উঠলো। আদি, আমার বেবিরা নড়াচড়া করছে না, আমার ব্যথা করছে। আদিব তাড়াহুড়ো করে বিছানা থেকে এক লাফে নেমে পড়লো। কি হয়েছে পাখি, ব্যথা করছে? আমার কষ্ট হচ্ছে, আমি। হায়াত আর কিছু বলতে পারলো না, তার আগেই জ্ঞান হারালো। আদিব হায়াতকে তার বুকে চেপে ধরলো আর এক মুহূর্ত দেরি না করে সকলকে ডাকতে লাগলো। সকলে তাড়াতাড়ি করে রুমে আসলো। আদিব আর আসিফ দুজনে মিলে হায়াতকে কোলে তুলে নিল। এত ভারী শরীর, আদিবের একা উঠানোর রিস্ক। যদি বাচ্চাদের কিছু হয়ে যায়। সন্ধ্যার নিস্তব্ধ 6টায় হায়াতকে দ্রুত হাসপাতালে নিয়ে এলো আদিবরা। করিডোরে টান টান উত্তেজনা। নার্সরা ছুটে এসে তাকে ভেতরে নিয়ে গেল তড়িঘড়ি করে। রাকিব চৌধুরী থরথর হাতে ছেলেকে ধরে ওয়েটিং চেয়ারে বসিয়ে দিলেন। আসিফ, নূপুর আর আরাবি উদ্বিগ্ন চোখে একপাশে দাঁড়িয়ে রইল। সবার মুখে নিস্তব্ধ প্রার্থনা। সময় যেন থমকে গেল। দীর্ঘ 3 ঘন্টা ছিল এক একটা দিনের সমান হয়ে দাঁড়ানো। হঠাৎ করেই নীরবতার বুক চিরে ভেসে এলো নবজাতকের কান্না। সবার চোখে জল এসে গেল আনন্দে। নূপুর আর আরাবি খুশিতে প্রায় চিৎকার করে উঠল। আদিব তড়িঘড়ি করে ওটি রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। বুকের ভেতর কেমন অজানা কাঁপুনি। ঠিক তখনই দরজা ঠেলে বেরিয়ে এলো দুজন নার্স। দুহাতে সাদা তোয়ালের ভাঁজে নরম প্রাণ দুটি। একজন নার্স আদিবকে দেখে হেসে বলল, কনগ্রাচুলেশন মিস্টার চৌধুরী, আপনার ঘরে এসেছে এক পুত্র আর এক কন্যা। শুনে আনন্দের ঢেউ আছড়ে পড়লো চারপাশে। আরাবি আর নূপুর উচ্ছ্বাসে লাফিয়ে উঠল। মিসেস অরোরা এগিয়ে এসে চোখ ভিজিয়ে আদিবকে বাবুদের কোলে নিতে ইঙ্গিত করলেন। কিন্তু আদিবের চোখে তখনও অদ্ভুত উৎকণ্ঠা। তার ঠোঁটে কেঁপে উঠল উদ্বেগে। নবজাতকের কান্না, চারপাশের আনন্দ সবকিছু ছাপিয়ে সে কেবল এক প্রশ্নই উচ্চারণ করলো স্তব্ধ কণ্ঠে, আমার স্ত্রী হায়াত কেমন আছে? ঠিক তখনই ডক্টর বের হয়ে আসলো। আপনার স্ত্রী সম্পূর্ণ সুস্থ আছে, চিন্তার কোনো কারণ নেই। এবার যেন আদিবের দেহে প্রাণ আসলো। স্বস্তির নিঃশ্বাস ফুঁকে মেয়েকে কোলে নিয়ে কানের কাছে গিয়ে আস্তে আস্তে আজান দিতে লাগলো। মেয়ে বেবির দিকে তাকাতেই মিসেস সুফিয়া মুচকি হেসে বলল, আহা, মেয়ে বাবুটা তো দেখতে একদম আদিবের মতন হয়েছে। মিসেস অরোরাও হেসে বললেন, ছেলে বাচ্চাটা হয়তো হায়াতের মতো হয়েছে। এরপর আদিব ছেলে বাচ্চার কানেও আজান দিল। দুজনকে একসাথে কোলে নিয়ে কিছু পিক তুলে নিল। আসিফ আর আরাবিও বাবুদের কোলে নিল। আরাবি টেডি স্মাইল দিয়ে বলল, দেখেছেন আসিফ, আমি বলছিলাম না আমাদের বেবি গার্ল হবে? আসিফ একটু ভাব নিয়ে বলল। কেন, ছেলেও তো হয়েছে। নূপুর এসে আসিফ আর আরাবির ঝগড়া থামিয়ে দিয়ে বলল, আরে ঝগড়া করে সময় নষ্ট করছো কেন? এখন তো কুট্টু পাখিদের নামও রাখতে হবে। একটু পরে দরজা খুলে স্টেজে করে হায়াতকে নিয়ে বের হলো। আদিব সহ সকলে হায়াতের পেছন পেছন যেতে লাগলো। হায়াতের জ্ঞান আরো পরে আসবে। 4 তলার একটা 120 নাম্বার কেবিনে নিয়ে শুইয়ে দিল। সাথে স্যালাইন চলছে। বাচ্চা দুটোকে নিয়ে সবাই পাশের ছোট্ট বিছানায় শুইয়ে দিল। আদিব হায়াতের পাশে বসলো, কপালে অনেকগুলো চুমু এঁকে দিল।
পরম আবেশে ক্যানেলা লাগানো হাতে আলতো করে হাত ছুঁয়ে দিল। মিনমিন করে বলল, এই আমার জান, আমি জানি তো তোমার অনেক কষ্ট হয়েছে। মা হওয়া এতটাও সহজ নয়। থাক, এখন আর কোনো টেনশন নেই। বলে হায়াতের ঠোঁটে আলতো করে পরশ এঁকে দিল। সকলে মিটিমিটি হাসছে। আদিব কিছু কাজের জন্য বাইরে গেল। প্রায় 4 ঘন্টা পর হায়াতের জ্ঞান ফিরে আসলো। আলতো করে তাকাতেই দেখলো সে হসপিটালে। হাত একটু নড়াচড়া লাগতেই স্যালাইনে টান পড়লো। মিসেস অরোরা আর সুফিয়া ছুটে আসলো। হায়াত দাঁতে দাঁত চেপে বলল, আম্মু আমি পানি খাবো। একজন নার্সের সাথে কথা বলে মিসেস অরোরা হায়াতকে একটা ছোট্ট বোতলের মোকা করে পানি খাইয়ে দিল। আরাবি এসে বাবুদের হায়াতের পাশে শুইয়ে দিতেই হায়াত মুখ কুঁচকে ফেললো। এই আমার আদি কোথায়? বলেই হায়াত হাতের স্যালাইন একটানে খুলে ফেললো। চিৎকার করে কান্না করতেই হায়াত অসম্ভব ব্যথা অনুভব করলো পেটে। নূপুর ছুটে গিয়ে নার্সকে ডাকলো। তৎক্ষণাৎ আদিব এসে হায়াতকে আলতো করে বুকে টেনে নিল। হায়াত অর্ধেক জ্ঞান হারালো। আমি বাড়ি যাব। আদি, আমি আপনার সাথে থাকবো। আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। কথা বলতে বলতেই হায়াত পুরোপুরি জ্ঞান হারালো। নার্স আবারও সব ঠিকঠাক করে দিল। আদিব হায়াতের পাশ থেকে সরে বেবিদের কোলে নিল। দেখতে দেখতে কেটে গিয়েছে আজ 19 দিন। হায়াত আর বেবিদের নিয়ে বাসায় এসেছে সকলে। বাসায় আসার পর বেবিদের একবারও কোলে নেয়নি হায়াত। মিসেস আলিয়া আর লামিয়াও এসেছে একটু আগে। হায়াত আদিবের বুকে মাথা রেখে শুয়ে আছে। হায়াতের এই বিষয়টা সবাই তাচ্ছিল্যের স্বরে নিলেও আদিব ব্যাপারটা লক্ষ্য করেছে। হায়াত বেবি বলতেই পাগল, সেখানে তার নিজের সন্তানদের কোলে নিচ্ছে না, ব্যাপারটা কিছুতেই মানতে পারছে না সে। বেবিদের আকিকার অনুষ্ঠান করে নামকরণ করা হয়েছে। রাকিব চৌধুরী আর আদিবের চাচা দুজন মিলে ছেলেবাবুর নাম রেখেছে আদ্রিয়ান মাহাব চৌধুরী, আর আরাবি নূপুর লামিয়া মিলে মেয়ে বিবির নাম রেখেছে আভিরা জাবিন চৌধুরী। আদিব শখ করে তার প্রিন্সেসের নাম রেখেছে হুমায়রা। দুপুর 12:20 হায়াত বসে বসে ফোন স্ক্রল করছে, আর বাচ্চারা দোলনায় শুয়ে আছে। একটু পরে মাহাব কান্না করতে লাগলো। হায়াত মুখ বাঁকিয়ে মনে মনে ভাবলো, আমাদের বেবি না, তাহলে ওদের কান্না কেন? থামাতে যাব আমি? যত সব নাটকবাজ ছেলে মেয়ে। প্রায় 20 মিনিট ধরে মাহাব কাঁদছে। হায়াতের মনে তবুও কোনো মায়া দয়া হয়নি। আদিব অফিসে যাওয়ার জন্য রেডি হতে রুমে আসলো। মুহূর্তের মাঝে রাগে গা শিরশির করে উঠলো হায়াতকে এভাবে ফোন হাতে নিয়ে বসে থাকতে দেখে। চোখ বন্ধ করে নিজের রাগ দমন করে মাহাবকে কোলে নিল আদিব। হায়াতের সামনে গিয়ে ধমক দিয়ে বলল, হারাম জাদি, তুই দেখছিস না বেবি কান্না করছে? ওকে কোলে নিচ্ছিস না কেন? হায়াত ফোনের স্ক্রিনে তাকিয়েই বলল, ওদেরকে অন্য রুমে দিয়ে আসুন তো, এমন কান্না করে কেন? অসহ্য লাগে আমার। হায়াতের কথা শেষ হওয়ার আগেই আদিব হায়াতের গালে ঠাটিয়ে এক চড় মারলো। হায়াতের যেন নিমেষেই মাথা ঘুরে গেল। আমাকে মারলেন? হায়াতের গাল চেপে ধরলো, দাঁতে দাঁত চেপে বলল, তুই বেবি হওয়ার পর থেকে এমন নাটক করছিস, ওদের ঠিক মতো খাওয়াচ্ছিস না আর কোলেও নিচ্ছিস না। আমার সন্তানদের অবহেলা করার তুই কে? হায়াতের গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়লো। লাগছে? ও ছাড়ুন, এগুলো রাজের সন্তান, আমাদের না। তাহলে কেন ওদের আমি আদর করতে যাব? হায়াতের কথা শুনে আদিব হতবাক হয়ে গেল। বাবুকে দোলনায় শুইয়ে দিয়ে হায়াতের পাশে এসে দাঁড়ালো। লাথি খাওয়ার আগে বাজে কথা বলা বন্ধ কর। ওরা আমাদের সন্তান গাধা, তো লজ্জা করে না? মুখ দিয়ে এসব কি বলছিস? আমি সত্যি বলছি, ওরা রাজের সন্তান। আমাকে নেশা করিয়া আমার। হায়াত আর কিছু বলতে পারলো না, ডুকরে কেঁদে ওঠে। আদিবকে তার লাজুক পাখিকে বুকে জড়িয়ে ধরলো। পকেট থেকে ফোনটা বের করে একটা ছবি বের করে হায়াতের সামনে ধরলো। দেখো জান, সেই রাতে আমি তোমার পাশে ছিলাম। ডেট দেখো প্লিজ। আদিবের কথায় হায়াত ফোন হাতে নিল। প্রথমে একটু স্বস্তির নিঃশ্বাস নিলেও একটু পর লজ্জায় লাল হয়ে গেল। আপনি এসব পিক তুলে রেখেছেন কেন? লজ্জা লাগে না আপনার? আদিব হায়াতের ওষ্ঠে নিজের ওষ্ঠ পুড়ে নিল। হাত আপনা আপনি সারা শরীর জুড়ে চলতে লাগলো। হাসকি স্বরে বলল, হায়াত, আমি সব পিক রেখে দেই লক করে, আর এই পিকগুলো যদি না রাখতাম তুমি কোনোদিনই বুঝতে পারতে না ওরা আমাদের সন্তান। আদিবের বুক থেকে মাথা সরিয়ে ছুটে গিয়ে বাবুদের বুকে জড়িয়ে ধরলো। নিমেষেই কান্নায় ভেঙে পড়লো। আদিব মুচকি হেসে 3 মা, মেয়ে আর ছেলের কাণ্ড দেখতে লাগলো।
দেখতে দেখতে কেটে গিয়েছে আরো 3টে বছর। মাহাব আর হুমায়রা এখন আদো আদো কথা বলতে শিখেছে। সারা বাড়ি টই টই করে ঘুরে দুজন। তাদেরকে সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে হায়াত। হুমায়রা একটু শান্ত স্বভাবের হলেও মাহাব হয়েছে আরাবির মতো চঞ্চল। সারাদিনই মারামারি করে বেড়ায় সে। শনিবার বিকেল আরাবি বিছানায় বসে গুনগুন করছে। এমন সময় রুমে প্রবেশ করলো মাহাব আর হুমায়রা। পা টিপে টিপে তাদের মনিবার কাছে আসলো। আরাবি দুজনকেই বিছানায় বসিয়ে দিল। হুমায়রার হাতে মোবাইল ছিল। আরো একটু কপাল কুঁচকে বলল। হিমু, তোমার হাতে ফোন কেন? হুমায়রা ইনোসেন্ট মুখ করে বলল, মণিমা, আমি এত দেরি একটু দেখি কার্টুন দেখেই লেচে দিব্যে। ওর কথা শুনে মাহাব লাফিয়ে উঠে হাত থেকে ফোনটা নিয়ে নিল। তোকে মামাইছে মাব্বে, তুই 3 দিন পচা হয়ে দাঁতিস। দুজনের কথা শুনে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল আরুর। এমন সময় রুমে প্রবেশ করলো আসিফ। হাতে থাকা ফাইলটা রেখে হিমুকে কোলে তুলে নিল। আম্মা, ওই বয়সে ফোন চালাতে হয় না, তুমি জানো না? এরপর থেকে আর ফোন চালাবে না, আমি আছি তো অবি বুড়ির সাথে খেলা করার জন্য। আসিফ আরো কিছু বলবে তার আগেই মাহাব বলল, তোমার সাথে খেলা যাবে না ছোট বাবা, আমাদের তো আরো ভাই বোন লাগবে। মাহাবের কথায় হালকা লজ্জা পেল আরু। এখনো পর্যন্ত ওইভাবে তার কাছে আসেনি আসিফ। আসিফ একটু চুলে হাত বুলিয়ে বলল, বাজান, তোমাদের যেহেতু আরো ভাই বোন লাগবে, তাহলে আমরা সেই প্রসেসিং শুরু করি। ছোট পাপার কথা যেন মাহাব হিমুর মাথায় ঢুকলো না। তাই দুজন চকলেট খেতে খেতে আনমনে রুম থেকে বের হয়ে গেল। বাচ্চারা বের হওয়ার সাথে সাথেই আসিফ আস্তে করে রুমের দরজা লাগিয়ে দিল। আরো সামান্য পিছিয়ে গেল, শুকনো ঢোক গিলে বলল, দরজা লাগালেন কেন? আসিফ আরাবির আরেকটু কাছে এসে কানের কাছে ফিসফিস করে বলল, বাচ্চাদের শখটা পূরণ করা যাক, কি বলো বৌজান? তুমি তার কথায় আরাবি যেন মৃদু কেঁপে উঠল। কাপা কাপা হাতে টেবিল থেকে গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে পুরো গ্লাসের পানিটাই সাবার করে দিল। আসিফ আঙ্গুল দিয়ে আরুর থুতনিতে লেগে থাকা পানিটা নিয়ে নিজের ঠোঁটে আলতো করে ঘষে নিল। আরু ভয়ে বিছানায় উল্টো দিক করে বসে পড়ল। আসিফ তার পেছনে বসে পিঠের চুলগুলো সরিয়ে দিয়ে নাক দিয়ে ঘষতে শুরু করলো। আরাবির যেন শরীর জুড়ে কম্পন শুরু হলো। এ যেন এক অন্যরকম ঢেউ খেলে গেল। শরীরের ছোট ছোট লোমগুলো দাঁড়িয়ে উঠল। আসিফ আলতো করে তার ঘাড়ে কামড় দিল। পরম আবেশে চুমু খেলো সারা পিঠ জুড়ে। আরাবি হকচকিয়ে উঠল। এ কেমন ঝড় তার মনে উঠেছে, সে কিছুতেই তা বুঝতে পারছে না। উঠে যেতে চাইলে আসিফ চোখ দিয়েই যেন বুঝিয়ে দিচ্ছে এখন উঠলেও তার শক্তির সাথে সে কিছুতেই পেরে উঠবে না। আরুকে আস্তে আস্তে শুইয়ে দিল আসিফ। এরপর আস্তে আস্তে গলার ওড়নাটা সরিয়ে গলার বুক ডুবিয়ে দিল। আরাবি চুল খামছে ধরলো আসিফের। মিনমিন করে বলল, আপনি আসলে কি করতে চাইছেন? আসিফ ওভাবে মুখ ডুবিয়ে রেখেই বলল, যা ভাবছো তাই। ব্যাস আর কোনো বাধা সৃষ্টি হলো না দুজনের মাঝে। আসিফ উন্মাদের মতো আরুর সারা শরীর জুড়ে চুম্বন করতে লাগলো। আরাবিও কম কিসে, সেও আসিফের সারা বুকে চুম্বন করতে লাগলো। এরপর আস্তে আস্তে ওষ্ঠে ওষ্ঠ পুড়ে নিল। প্রায় 20 মিনিট পর দুজনের ওষ্ঠ থেকেই হালকা রক্ত বের হলো। তবুও থামলো না দম্পতি। এভাবেই দুজনের মাঝের সমস্ত দূরত্ব এক নিমেষেই ঘুচিয়ে গেল। আরাবির সারা শরীর যেন সেই ভালোবাসার চিহ্নগুলোই বহন করছে। এভাবেই দুটো আত্মার কোমল আকাঙ্ক্ষা পূর্ণ হলো। প্রায় 2 ঘন্টা পর আরাবিকে কোলে নিয়ে হাত পা ছড়িয়ে শুয়ে রইল আসিফ। আরাবির মুখ লজ্জায় লাল টুকটুকে হয়ে আছে, আর আসিফের মুখে এক অন্যরকম তৃপ্তির হাসি। সন্ধ্যা 6টা। হায়াত রুমের আনাচে কানাচে যত খেলনা আছে সব উঠিয়ে একটা জায়গায় রাখছে। এমন সময় আদিব রুমে প্রবেশ করলো। বউ, এভাবে কোমর বাঁকিয়ে কি করছো? হায়াত একটু কপাল স্লাইড করে বলল, হায়াত, এই বাজে লোক, তুই বাচ্চার বাপ হয়েও এখনো লুচ্চামি কমেনি। আহ বউ, এভাবে বলো না। বুকে বিদ্যুৎ চমকে ওঠে। সবে 30-এ পা দিলাম, এখনই কি যৌবনে ঠাডা পড়বে? বুকে আবার বিদ্যুৎ চমকায় কিভাবে? কে এক হাত দিয়ে পাঁচা কোলে তুলে নিল আদিব। বাঁকা হাসলো। চলো বউ, তোমাকে আজ বুকে কিভাবে বিদ্যুৎ চমকায় তা শেখাবো। নামান আমাকে, নামান বলছি। বাচ্চারা এসে নামান নামান আমাকে বলছি। বাচ্চারা এসে দেখলে মান সম্মান সব মাটিতে গড়াগড়ি খাবে।
হায়াতকে আর কথা বলার সুযোগ দিল না, ওষ্ঠে ওষ্ঠ পুড়ে দিয়ে জোরে জোরে চাপতে লাগলো। পরম আবেশে চোখ বন্ধ করে ফেললো হায়াত। প্রায় 1 বছর হবে দুজনের মাঝে দূরত্ব সৃষ্টি হয়েছে। হায়াত আপনা আপনি গলার ওড়নাটা সরিয়ে ফেললো। আদিব পাগলের মতো শরীর জুড়ে পরশ এঁকে দিতে থাকলো। আদিব হায়াতের গলার 3 আঙ্গুল নিচে মুখ ডুবিয়ে দিতেই রুমে প্রবেশ করলো মাহাব। হো হো করে হেসে বলল, পাপা, আমি দেখেছি তুমি মাম্মার দুধও খাচ্ছিলে। ছেলের কথা শুনে দুজনেই লাফিয়ে উঠল। হায়াত তো পারছে না আদিবকে চোখ দিয়ে গিলে ফেলতে। রাগী মুখ করে রুম থেকে বের হয়ে গেল আর মাহাব তার বাবার সামনে গিয়ে কালে হাত রেখে চিন্তিত গলায় বলল, পাপা, বড় মানুষের দুধও খায়? আদিব এবার কি বলবে বুঝতে না পেরে ক্যাবলা মার্কা হাসি দিয়ে ছেলেকে কোলে নিয়ে বলল, আব্বা, এত ছোট হয়েও তুই যে পাকনা হয়েছিস কি আর বলবো। রাত 10টা। হায়াত খাওয়া দাওয়া শেষ করে মাত্র রুমে আসলো। আদিব ছেলেকে ঘুম পাড়াচ্ছে। দরজাটা আস্তে করে চাপিয়ে দিয়ে মুচকি হেসে বলল, হিমু ঘুমিয়ে পড়েছে? আদিব একটু গর্বের সঙ্গে বলল, হ্যাঁ, মেয়েকে ঘুম পাড়িয়ে এখন ছেলেকেও শেষ। দেখেছো লাজুক পাখি, আমি কত সুন্দর করে ঘুম পাড়ালাম। আদিবের কথা শুনে হায়াত একটু অবাক হওয়ার মতো করে গালে হাত রেখে বলল, আল্লাহ, সত্যি তো সুন্দর ঘুম পাড়ালেন। আর আমি যে প্রতিদিন হায়াতকে আর কথা বলার সুযোগ দিল না আদিব। কোলে তুলে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। হাসকি স্বরে বলল, বাগানের গেস্ট রুমে চলো, এখানে রোম্যান্স করলে ওরা জেগে যাবে। হায়াত আর কিছু বলল না। আদিব সেই কাঙ্ক্ষিত রুমে এসে বিছানায় শুইয়ে দিল হায়াতকে। পরম আবেশে চুমু খেতে লাগলো সর্বাঙ্গে। হায়াত মিনমিন করে বলল ঔষধ। আদিব তার কথায় তোয়াক্কা না করে বলল, টাকা কি হুদাই কামাচ্ছি? যত ইচ্ছা বেবি হবে। আর কোনো বাধা মানল না সে। আস্তে আস্তে করে দুটো আত্মার কোমল আকাঙ্ক্ষা পূর্ণ হলো। এভাবেই পুরো রাত সাক্ষী হলো তাদের ভালোবাসার। আর সবশেষে একটা কথাই শোনা গেল আদিবের মুখ থেকে, আমার হায়াতি, আমার সব, সারা জীবন এভাবেই তোমাকে ভালোবেসে যাব ইনশাল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত।